তারা জোট না করলেও তারা গৃহপালিত কিছু দলকে পেলে রেখেছে, সেটা অনেকবার আলোচনা হয়েছে। হোটেলে কি কাস্টমার আসে নাকি খাবার আসে ওই বিষয়ে আর কোনো খোঁজ খবর থাকে না নির্বাচন কমিশন। আন্দাবলির রহমান পার্থ ওনার বাপ ছিল কিছু, ওনার একটা গরুর গাড়ি দিয়ে একটা দল দিয়ে রাখতে হবে। আপনারা কি নাটকীয়তা করে প্রথমেই জনগণ থেকে একটু দূরে সরে গেলেন? জোট ছাড়া কি জাতীয় রাজনীতিতে টিকে থাকা সম্ভব? বাংলাদেশের রাজনীতিতে আমরা যতবারই ক্ষমতার পরিবর্তন দেখেছি জোট ভিত্তিক রাজনীতিই হয়েছে। আওয়ামী লীগের ওই টাইমটা হয়তো তারা জোট না করলেও তারা গৃহপালিত কিছু দলকে পেলে রেখেছে, সেটা অনেকবার আলোচনা হয়েছে। আপনারা এবার জোট করলেন, বিএনপি জোট করলো। ভবিষ্যতে রাজনীতি কি এই জোটবদ্ধ রাজনীতিই থাকবে, নাকি আপনার যে দলের আদর্শ আর আপনি যাদের সাথে জোট করেছেন তাদের আদর্শের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে? তো ক্ষমতার জন্য কি আমরা আদর্শকে জলাঞ্জলি দিয়ে জোট করছি? একটা হলো পলিটিক্যাল অ্যালায়েন্স আর একটা ইলেকটোরাল অ্যালায়েন্স। পলিটিক্যাল অ্যালায়েন্স হলো কাছাকাছি জায়গা থেকে হয় এবং প্রত্যেকটা দল আরেকটা দলের কখনো আদর্শ অ্যাকসেপ্ট করে না। দ্যাটস ওয়াই ডিফারেন্ট পার্টি। অনেক মিডিয়া পাড়ায় এই জিনিসটা হলো বারবার হলো গুলে ফেলার চেষ্টা করে যে হলো এনসিপি কি জামাত হয়ে গেল নাকি, জামাত কি এনসিপি হয়ে গেল নাকি। জামাতের যে আদর্শ সেটা তো জামাত। যদি আমাদের আদর্শ জামাত হতো তাহলে তো আমরা জামাতে হতাম। জামাতের আদর্শ আমাদের হলো জামাত এনসিপি হতো। তো আদর্শের জায়গায় পলিটিক্যাল অ্যালায়েন্সগুলো হয় কোনো এজেন্ডা বেসিসে। লাইক দ্যাট এখন আমাদের যে এজেন্ডাগুলো সেগুলো রয়েছে যে সংস্কার ইস্যু, শেখ হাসিনার বিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ, নতুন বাংলাদেশে একটি পরিবর্তন নিয়ে আসা। এই জায়গাতে আমরা পলিটিক্যাল একটি অ্যালায়েন্স করেছি এবং সেক্ষেত্রে আমাদের কিছু ইলেকটোরাল অ্যালায়েন্সও হয়েছে। ফলত এটা যে দুইটা একসাথ হওয়া, যেটা কোনো কিছু হয়ে গেছে, আমরা ওই জায়গাটা মনে করি না। প্রত্যেকের জায়গায় সক্রিয়। যেমন আমি ঢাকা 8 ইলেকশন করেছি, ক্লোজলি জামায়াত ইসলামী যারা ছিল তাদের সাথে কাজ করেছি। এখন তারা তাদের ইফতার পার্টি, দলীয় প্রোগ্রাম নিয়ে আছে, আমি আমার দলীয় প্রোগ্রাম, ইফতার পার্টি এগুলো নিয়ে রয়েছি। সো ফলত আমি এটা মনে করি না। আর জোটের হলো বাংলাদেশে জোট হয়, বাংলাদেশে তো অনেকগুলো পার্টি, এত পার্টি তো আসলে বাংলাদেশে দরকার নাই। বামের মধ্যে আপনার 10-20টা পার্টি, ইসলামিকের মধ্যে 10-20টা পার্টি এবং বাংলাদেশে আইডিয়ার মধ্যে 10-20টা পার্টি। এত পার্টি তো পার্টি আছে কিন্তু ভোটের মাঠে তাদের ভোটের হিসাব আসলে খুবই পুয়ার। এই কারণেই কি জোট করতে হয়? ভোটের মাঠে তো পরের বিষয়, কিন্তু আইডিওলজি অনেক সময় কাছাকাছি হয়, যে চিন্তাটা কাছাকাছি হয়। কিন্তু এটা হলো ওই ক্ষমতার দান্দিকতার কারণে হলো এই যে এই দল থাকে এক্স ব্র্যাকেটে হলো এন, এক্স ব্র্যাকেটে হলো এফ, মানে এরকম করে এক এক দল হয়ে যায়। তো সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা তো অবশ্যই থাকবে, সাথে সাথে এই জায়গাটাও আমাদের একটা রেগুলেটরির মধ্যে নিয়ে আসা উচিত। যেমন অনেক দল আছে কিন্তু তাদের অফিস নেই, অনেক দল আছে যে তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম কেমন এটার কোনো খোঁজ খবর নাই, কিন্তু সেই স্বাধীনতার পরে দলের রেজিস্ট্রেশন পেয়েছে, একবার তো পেয়েছে, সারা জীবন হলো এই হোটেল চলাই শুরু করেছে। তো এই হোটেলে কি কাস্টমার আসে নাকি খাবার আসে ওই বিষয়ে আর কোনো খোঁজ খবর থাকে না নির্বাচন কমিশন। জাস্ট হোটেলের সামনে একটা ওই যে বড় আমাদের বাংলাদেশে হলো রাজনীতিটা হয় মুখটা থুতনিটা কেমন পরিচিত এটার কাছে, যে ঠিক আছে ডক্টর কামাল ওর থুতনিটা হলো ভালো, উনি সংবিধান বানাইছে, ওনাকে একটা দল দিয়ে রাখতে হবে। এরপর হলো আন্দাবলির রহমান পার্থ ওনার বাপ ছিল কিছু, ওনার একটা গরুর গাড়ি দিয়ে একটা দল দিয়ে রাখতে হবে। আর রেসপেক্ট এভরিওয়ান, কিন্তু এই যে থুতনি দেখে, মুখ দেখে, চেহারা দেখে, বাপ কি ছিল, দাদা কি ছিল, দল দিয়ে রাখা, দুইটা অফিস নাই, কোনো কিছু নাই, এটা আসলে মানে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে না। এটা পরিবর্তন করতে হবে। তো ইলেকশন কমিশনে আমরা এটা নিয়ে ফাইট করেছিলাম, আমরা বলেছিলাম ইলেকশন কমিশনে কোনো সিস্টেমে নাই, দলগুলো কিভাবে পরিচালিত হবে, কতদিন তারা থাকবে, কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে প্রত্যেক বছর তাদের রিনিউ হবে এবং প্রতীকগুলা কিভাবে হবে, এই বিষয়ে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং বা তারা যে পরিবর্তন করতে চায় সেটা হয় নাই। তাহলে বাংলাদেশে কিভাবে পরিবর্তন হবে? আপনারা নতুন রাজনৈতিক দল করলেন, প্রথমবার নির্বাচন করে 6 সিটে আপনারা বিজয় লাভ করলেন, 6 জন সংসদ সদস্য সংসদে যাবে। যদি সবকিছু ঠিক থাকে আগামী মাসের 12 তারিখে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। শপথ নিয়ে বেশ কিছু নাটকীয়তা হলো। প্রথমে শুনলাম আপনারাও শপথ নিচ্ছেন না, জামাতে শপথ নিচ্ছে না, কিন্তু ঠিক অল্প কিছুক্ষণ পরেই আবার আপনারা শপথ নিলেন। কিন্তু যে 2টি পয়েন্টে শপথ হওয়ার কথা ছিল, বিএনপি শেষ পর্যন্ত এমপি হিসেবে শপথ নিয়েছে কিন্তু সংবিধান সংস্কারের বিষয়টিতে শপথ নেয়নি। আপনারা কি নাটকীয়তা করে প্রথমেই জনগণ থেকে একটু দূরে সরে গেলেন, নাকি ঠিকই ছিল? না, এটা প্রথমে তো সবাই বলছে যে রিফর্ম অ্যাসেম্বলি এবং 2টা শপথের কথা ছিল, যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে এই 2টা বিষয়েরই কথা ছিল এবং সবাইকে ওইভাবে ইনফর্মড করা হয়েছে।
তো পরবর্তীতে আমরা খোঁজ পেয়েছি যে ভিতরে হলো বিএনপি হলো সংস্কার থেকে এটা তারা শপথে অংশগ্রহণ করবে না, এরকমই খোঁজ পেয়েছি। তো আমরাও একটু জামাত ইসলামীকে প্রেশার ক্রিয়েট করি যে এটা একটু অনড় অবস্থানে আমরা যেতে শুরু করি। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে সব দিক থেকে একটা মেসেজ আসতেছে যে সবাই বলবে যে না এটা বিএনপিকে বাধা দেওয়া বা কোনো কিছু এরকম কোনো কিছু আমাদের উপরে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হবে, পরবর্তীতে ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ যাই, সংসদে কথা বলি, অর্থাৎ এই পরিস্থিতিটা পার্লামেন্টের বাহিরে নিয়ে আসার যে উত্তপ্ত পরিস্থিতি করা রাজপথে, সেদিকে আমরা যাই নাই। কারণ গত 1.5 বছর 2 বছর জনগণ অনেক অশান্তির মধ্য দিয়ে গিয়েছে, আর রমজান চলে এসেছে। সব মিলিয়ে আমরা চাই না যে জনগণকে আর কোনো ভোগান্তি দিতে, যে রাজপথে মিছিল মিটিং এটা সংসদেই থাকুক, আমাদের কথাবার্তায় থাকুক। সো আমরা আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন আমরা সিদ্ধান্তটা নিয়েছি, এখন তো মানুষ বুঝতে শুরু করেছে, মানুষে কথা বলা শুরু করেছে বিএনপি কেন শপথ নিচ্ছে না। ফলত ওইটার মধ্য দিয়ে আমরা আরও জনগণের সাথে বেশি কানেক্টেড এবং অ্যাকসেপ্টেড হতে পেরেছি। আমরা মনে করি যে জনগণের সাথে আরও বেশি মিশার আমাদের সুযোগ হয়েছে। ওই পয়েন্টটা যদি না আসতো যে আমরা নিব নাকি নিব না, এটা তো মানুষ জানতো না ওইভাবে, জাস্ট চুপিসারে সব কিছু হয়ে যেত।